ফ্যাসিবাদের প্রতিভু হাসিনা যেভাবে গণতন্ত্রকে কফিন পরিয়ে তথাকথিত উন্নয়নের ইন্দ্রজাল সৃষ্টির জন্য জিয়া পরিবারকে নিয়ে কুৎসা রটাতেন, উপদেষ্টার এই মন্তব্য বা এই বক্তব্য তারেক রহমানকে নিয়ে যেন সেটারই সেই ফ্যাসিবাদেরই বক্তব্যেরই পুনরাবৃত্তি বলে জনগণ মনে করে। ডক্টর খলিলুর রহমান দেড় দশকের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের গণমানুষের নেতা, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রূপকার, ভয়ঙ্কর মাফিয়া অবৈধ প্রধানমন্ত্রী হাসিনার বর্বরতম জিঘাংসার শিকার, বাংলাদেশের আপমর জনগণের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ বিস্মিত, হতবাক, উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ হয়েছে। ফ্যাসিবাদের প্রতিভু হাসিনা যেভাবে গণতন্ত্রকে কফিন পরিয়ে তথাকথিত উন্নয়নের ইন্দ্রজাল সৃষ্টির জন্য জিয়া পরিবারকে নিয়ে কুৎসা রটাতেন, উপদেষ্টার এই মন্তব্য বা এই বক্তব্য তারেক রহমানকে নিয়ে যেন সেটারই সেই ফ্যাসিবাদেরই বক্তব্যেরই পুনরাবৃত্তি বলে জনগণ মনে করে। এখনো যেন লোক মানুষে উজ্জ্বলতর তারেক রহমানের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য প্রতিশোধের চোরা স্রোতে আঘাত হানার চেষ্টা করা হচ্ছে নানা মহল থেকে, নানা দিক থেকে। ডক্টর খলিলুর রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন প্রসঙ্গটি যেভাবে উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিমূলক। ধান ভানতে শিবের গীত গাওয়ার মতো ডক্টর খলিলুর রহমান বলেছেন, কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে আমাকে যদি বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হবে। আমাকে ঢিল নিক্ষেপ করলে সেই ঢিল কিন্তু অন্যের উপরে গিয়েও পড়তে পারে। এটা কে বলেছে আপনাকে? যারা বলেছে তাদের সাথে আপনার কথাবার্তা হতে পারে। তারেক রহমান সাহেব এখানে আসলো কি করে? তিনি আপনার এই আলোচনা, সম্ভবত সাংবাদিকদের সাথে এই আলোচনায় উনি উপযোগ্য হলেন কি করে? উনি টপিকস হলেন, হ্যাঁ, উনি একটা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন, যার চেয়ারম্যান, উনি অপ্রাসঙ্গিক ভাবে ওখানে আপনি টেনে আনলেন কেন? তো নিশ্চয়ই আপনি মুখে আপনারা যাই বলেন, আপনাদের অন্তরে অন্য কোনো বিষক্রিয়া বা বিস্ময় কোনো প্রতিক্রিয়া আপনাদের হৃদয়ে সবসময় কাজ করছে। এর আগেও আমরা বলেছি, সবার ব্যাপারে নয়, বলেছি কিছু কিছু উপদেষ্টারা মনে হয় তারা নিরপেক্ষতার চাইতে অন্য কোনো এজেন্ডা নিয়ে তারা কাজ করছে। ডক্টর খলিলুর রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন প্রসঙ্গটি যেভাবে উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিমূলক। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে ডক্টর খলিলুর রহমান এহেন বক্তব্য নিঃসন্দেহে আত্মগরিমার প্রদর্শন। খুব একটা আছে না, একটা বিস্তৃত বোধ। বিস্তৃত বোধ হচ্ছে যে আপনার নিজেকে খুব প্রসিদ্ধ মনে করা, নিজেকে খুব বড় মনে করা। এর একটি ভালো বাংলা হচ্ছে বিস্তৃত বোধ। এই বিস্তৃত বোধ বা আত্মগরিমার প্রদর্শন এই সমস্ত উপদেষ্টাদের মধ্যে রয়েছে এবং তার এই বক্তব্য নিঃসন্দেহেই দৃঢ়ঘোষণামূলক। ডক্টর খলিলুর রহমান জনাব তারেক রহমানের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা বিনষ্ট এবং জনগণকে বিভ্রান্ত করার এবং মানুষের মাঝে তার মর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্য নিয়েই এই বক্তব্য রেখেছেন, যা দুর্ভাগ্যজনক বিভ্রান্তির কবলের মধ্যে পড়ে। তাকে মনে রাখতে হবে, বাংলাদেশ অনির্বাচিত কর্তৃত্ববাদের অনুকূল সমাজভূমি নয়। তিনি তার কথাবার্তায়, আচরণে বিগত কিছু দিনে ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছেন। তিনি হয়তো দেশি বিদেশি কারো স্বার্থ চরিতার্থ করার মিশনে যুক্ত বলেই প্রতীয়মান হচ্ছেন। শেখ হাসিনার হাতের মুঠোই ছিল ধ্বংসের শক্তি, জনগণ তা প্রতিহত করেছে। আমরা আর নতুন করে কোন প্রভুত্ববাদের অধীনতার নাক পাশে বন্দী হতে চাই না। এক্ষণে দেশের জনগণের সম্মুখে প্রশ্ন চিহ্ন দীর্ঘ হচ্ছে যে খলিলুর রহমানের মতো একজন বিতর্কিত এবং করিডোর চ্যানেল বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের কুশীলব বলে পরিচিত কি করে
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ পান? এই প্রশ্নটি কিন্তু এখন খুব বড় হয়ে দেখা দিয়েছে। খলিলুর রহমানের অজানা থাকলেও দেশবাসীর অজানা নয় যে তারেক রহমানকে কি কারণে, কোন পরিস্থিতিতে লন্ডনে যেতে হয়েছে। সেখান থেকে তারেক রহমানকে বিশ্বের নিষ্ঠুরতম একটি জগদ্দল ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, এটা সর্বজন বিদিত যে 1/11-এ তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার নির্মম হত্যা প্রচেষ্টা থেকে পঙ্গু অবস্থায় 2008 সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান যুক্তরাজ্যে যান। তখন থেকে তিনি তার পরিবারের সাথে সেখানে বসবাস করছেন। বাংলাদেশ ত্যাগের পর জনাব তারেক রহমানকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে বহু মিথ্যা সাজানো মামলায় জড়ানো হয়েছিল, যার মধ্যে তথাকথিত মানি লন্ডারিং একটি মামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, ঘোষিত অঘোষিত সম্পদ মামলা এবং 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলা ছিল অন্যতম। দেশের সবচেয়ে জনপ্রিয় এই নেতার অনুপস্থিতিতে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে আওয়ামী ক্যাঙ্গারু আদালত তাকে সাজা দেয়। বন্ধুরা আমার, শুধু এটাই নয়, শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালতে সাজা দেওয়া নয়, শেখ হাসিনা নিজে ব্যক্তিগতভাবে কত বক্তৃতায়, কত জনসভায় ব্যক্তিগতভাবে তারেক রহমান সাহেবকে তিনি আক্রমণ করেছেন, তার আক্রোশ প্রকাশ করেছেন, প্রতিশোধ গ্রহণের নানা কথা তিনি বলেছেন, যে প্রয়োজনে লন্ডন থেকে তুলে নিয়ে আসা হবে, আরো নানা ধরনের প্রতিশোধমূলক কথা বলেছেন। তিনি যে লন্ডনে ছিলেন, তারপরেও তার নিরাপত্তা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন ছিল। এতগুলো মিথ্যা মামলা দিয়ে যখন দেখছে যে তার কণ্ঠকে স্তব্ধ করা যাচ্ছে না, তিনি আজকের এই ডিজিটাল যুগে দূর থেকেও তিনি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন, তাদেরকে উদ্বুদ্ধ করছেন এবং গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য তিনি তার সেখান থেকে নেতৃত্ব দিচ্ছেন। এইটাকে কোনোভাবেই টলারেট করতে পারেনি শেখ হাসিনা। আর শেখ হাসিনার মতো রক্তপিপাসু একজন নারী জনাব তারেক রহমানকে একেবারে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার যে এজেন্ডা রাখেনি, তা আমরা কি করে বলবো? সেটা আমরা বলতে পারি যে তার কথাবার্তায়, তার বক্তৃতায়, তার আলোচনায়, তার ক্ষোভে, তার ক্রোধে তিনি এগুলো প্রকাশ করেছেন। জনাব তারেক রহমান তার জীবনের নিরাপত্তাহীনতার কারণে দেশে ফিরতে পারেননি। এখানে আরো উল্লেখযোগ্য যে 1951 সালের শরণার্থী কনভেনশনের অধীনে পর্যটক, কর্মক্ষেত্র, ছাত্র বিনিয়োগকারী এবং পরিবার বা শরণার্থী ভিসা সহ শরণার্থী ভিসা বিভাগের অধীনে একজন বিদেশি নাগরিকের জন্য যুক্তরাজ্যে স্বল্প সময়ের 6 মাস বা বর্ধিত সময়ের জন্য বা অনির্দিষ্ট কালের জন্য বসবাস করা যায়, সেটি সেখানে আইনত বৈধ। কিন্তু তার যে দেশপ্রেম এবং তার যে দেশের, তিনি যে এই দেশের নাগরিক, সেইখানে তো তারেক রহমান সাহেব কোনো কম্প্রোমাইজ করেননি। তিনি সেই 1951 সালের শরণার্থীদের যে মানে তাদের জন্য যে আইন, সেই আইনের আয়তায় যতটুকু মানে ইংল্যান্ডে থাকা যায়, যুক্তরাজ্যে থাকা যায়, সেই আইনের আওতায় আছে। অথচ ডক্টর খলিলুর রহমান আদ্যপান্ত না জেনে উনি ঢালাও একটি মন্তব্য করে দিলেন। একটা ব্রিফিং এর মধ্যে তিনি ঢালাও মন্তব্য করে দিলেন, দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান নেতা সম্পর্কে তিনি এ ধরনের মন্তব্য করলেন। এরা মনের মধ্যে বিষ আর মুখের মধ্যে মধু নিয়ে তারা ঘোরাফেরা করে। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার স্পষ্ট করে বলেছেন, জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। সমর্থন অব্যাহত রাখার পরও অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে এই সমর্থনের গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে। ক্ষমতাসীনদের কেউ কেউ মনে হচ্ছে বিএনপির সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধাতে চায়। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ 1.5 দশকের আন্দোলন সংগ্রামের সময় ডক্টর খলিলুর রহমানের নাম কেউ কখনো শুনেছে বলে আমার জানা নেই। সুসময়ে হঠাৎ করে তিনি উড়ে এসে জুড়ে বসে উপদেষ্টা হয়েছেন। 1.5 দশকের শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে দেশে বিদেশে কোথাও যার কোনো উপস্থিতি ছিল না,
না ছিল কোনো জোরালো বক্তব্য, তার কাছে দেশের নিরাপত্তা নিশ্চিত কিনা এসব নিয়ে জনগণের জানার অধিকার রয়েছে, কারণ তিনি হলেন নিরাপত্তা উপদেষ্টা। আর তিনি কি মন্ত্রণা দিচ্ছেন ডক্টর ইউনূস সাহেবকে, কি মানবিক করিডোরের নামে করিডোর, মানে নানা কথা বলে দেশের সার্বভৌমত্বকেই দুর্বল করার চেষ্টা করছেন। আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি এমন একজন ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন দেশের জন্য যার কোনো দৃশ্যমান অবদান নেই। তিনি তো বাংলাদেশের জন্য নন, বিদেশের জন্য কাজ করেন কিনা এই নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। মানবিক করিডোর বা চ্যানেল নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে। তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না। ডক্টর খলিলের অহেতুক প্রলাপে প্রতীয়মান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ সুকৌশলে বাংলাদেশের প্রাণ তারেক রহমানের দেশে নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়। সুপ্রিয় বন্ধুরা, একজন রাজনীতিবিদকে প্রতিদিন প্রতি মুহূর্তে জনগণের আদালতে পরীক্ষার মুখোমুখি হতে হয়। জনগণের আদালত একজন রাজনীতিবিদের জীবন এবং কর্ম খোলা বইয়ের মতো। শত প্রতিকূলতা উপেক্ষা করে তারেক রহমান বিদেশে বসেও দেশের জনগণের সঙ্গে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিক্ষণে যোগাযোগ রাখছেন। কোন পরিস্থিতিতে তারেক রহমান চিকিৎসার জন্য বাধ্য হয়ে বিদেশে গিয়েছেন, বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন, এ সম্পর্কে দেশের গণতন্ত্রকামী জনগণ সম্পূর্ণরূপে ওয়াকিফ হন। এবং সেই সমস্ত ব্যক্তি, সুশীল সমাজ বাংলাদেশের অথবা নানা শ্রেণী পেশার মানুষ যাদের মৃত্তিকার সাথে, এদেশের মৃত্তিকার সাথে, মাটির সাথে যারা সম্পর্ক রয়েছে, তারাই কেবলমাত্র জানে যে তারেক রহমানকে কিভাবে শেখ হাসিনার আন্দোলনের ফসল শারীরিকভাবে নিপীড়ন নির্যাতন তাকে করেছে। তার তখন চলৎ শক্তি ছিল না, অপরিহার্য ছিল তার উন্নত চিকিৎসা। এরপরে তিনি ইংল্যান্ডে যান। এরপরে শেখ হাসিনার শাসন অন্ধকারচ্ছন্ন দুঃসময়ের বিভীষিকা। আর সেই শাসনে তারেক রহমান যদি দেশে থাকতো তার পরিণতি কি হতো এটা দেশবাসী এবং আন্তর্জাতিক সম্প্রদায় জানে, ডক্টর খলিল সাহেবরা না জানলে। সেই সময়েও বিএনপির পক্ষ থেকে বিদেশে জননেতা তারেক রহমানের অবস্থান সম্পর্কে জনগণকে বিস্তারিতভাবে জানানো হয়েছে। তিনি যদি দেশের মৃত্তিকার সাথে সম্পর্ক থাকতো তাহলে এই খবরগুলো তিনি রাখতেন। সুতরাং ডক্টর খলিল তার নিজের পক্ষে ওঠা প্রশ্নের জবাব না দিয়ে পলাতক স্বৈরাচারের মতো তারেক রহমানের বিপক্ষে প্রোপাগান্ডার পথ বেছে নিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদের ১.৫ দশক ডক্টর খলিল কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কোন দেশে ছিলেন, বিদেশে তার স্ট্যাটাস কি ছিল, ফ্যাসিবাদের বিপক্ষে তার ভূমিকা কি ছিল, অবশ্যই এ সকল প্রশ্নের জবাব জনগণকে জানাতে হবে। আবার বক্তব্য স্পষ্ট, রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, ইতিমধ্যে কথিত মানবিক করিডোর ইস্যু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে ডক্টর খলিলের ভূমিকা নিয়ে দেশের স্বাধীনতা প্রিয় জনগণের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মানবিক করিডোর নিয়ে গত ১ মাসে অন্তর্বর্তীকালীন সরকারের এক একজনের এক এক রকম বক্তব্য মনে হয় এই সরকার পথ হারিয়ে ফেলেছে। আমাদের কথা পরিষ্কার, এসব করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের নয়। এসব বিষয় বিবেচনায় দায়িত্ব জনগণের ভোটে নির্বাচিত, জনগণের কাছে জবাবদিহিমূলক নির্বাচিত সরকারের। এই সরকারের নিরপেক্ষতা এবং সরকারের পরিচালনার সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই সরকারের যাদের সম্পর্কে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে তাদের সম্পর্কে জনসম্মুখে বিস্তারিত তথ্য জনগণের সামনে উপস্থাপন করুন। তারেক রহমানকে নিয়ে ডক্টর খলিলের বক্তব্য গণতন্ত্রের স্থায়ী নিরাপত্তা ও ঐতিহাসিক সার্থকতার প্রতি বিদ্বেষ পরায়ণ। আমি ডক্টর খলিলের গতকালকের যে বক্তব্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িয়ে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জানাতে চাই, এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখলে পরে
সরকারের জন্য সুনাম বয়ে আনবে না। অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি। ধন্যবাদ সবাইকে। এই সংক্রান্ত না, এটা ওরাই বলবে। আন্দোলন করছে তার সপক্ষে ঢাকাবাসী। এখন এই আন্দোলন কি হবে না হবে এই সম্পর্কে আমি শুধু এইটুকু বলতে পারি, আদালতের এই আজকের যে রায় যেটা দিয়েছে এটা জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। আর আন্দোলন নিয়ে আর কি ব্যাপার কি হতে পারে এটা ওরা ওখানে ঘোষণা দেবে, যারা এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন, যারা আন্দোলন কার্যকর করছেন তারাই।